যেভাবে ক্যান্সার আজকের ডেটে ছড়িয়ে যাচ্ছে, যদি আমি বলতে যাই আজ থেকে 3 বছর আগে আমার জেঠুই মারা গেছে, জেঠু কিভাবে মারা গেল সে বিষয়টা কিন্তু আলোচনা করব, এবং ওনার কি পদ্ধতিতে ট্রিটমেন্ট হচ্ছিল যার ফলেও কিন্তু বাঁচাতে পারেনি অ্যালোপ্যাথি ডক্টর। যে টেস্টগুলো করা হয়েছিল, উনি মুম্বাইও গেছিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গেও কলকাতায় ট্রিটমেন্টও চলছিল, কিন্তু উনি বাঁচেননি, উনি 6 মাসের মধ্যে মারা যান। তো আমি সে সময় কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি চর্চা করতাম না বা পড়তাম না 3-4 বছর আগে সম্ভবত। তো আজ যেভাবে ক্যান্সারের যে বিষয়টা, আমরা যখন ছোট ছিলাম আজ থেকে 10-15 বছর আগে, তখন কিন্তু এই ক্যান্সার বা টিউমারের যে বিষয়গুলো এটা কিন্তু আমরা শুনতে পেতাম না, আমরা কিন্তু জানতাম না। তার কারণ, না জানার কারণটা হচ্ছে কি, মানুষের কিন্তু হতো না। আজ টিউমার বা ক্যান্সার আজকে কেনই বা হচ্ছে, প্রচুর মানুষের আজকে আগামী 10 বছরের মধ্যে, আমি আজকে আপনাদের বলে দিচ্ছি, ভবিষ্যৎবাণীও করে দিচ্ছি, আমি যেভাবে পেশেন্ট দেখছি, যেটা যতটুকু আমি বুঝার এবং রিয়ালাইজ করছি, আগামী 10 বছরের মাথায় ঘরে ঘরে কিন্তু ক্যান্সার পৌঁছবে। যদি আপনাদের এখন যে অনিয়মে চলছেন, এই অনিয়মের ব্যাপারটা যদি না ছুটে, তাহলে কিন্তু আগামী দিন বিশাল কিন্তু ভয়াবহ যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনাদের কষ্টের যে উপার্জন করছেন আপনারা, এই সব কিন্তু ওই ডক্টরকে, মানে ডক্টরের ভিজিট দিয়ে দিতে হবে, ওষুধ টেস্ট বেগারা করতে গিয়ে পুরো ফ্যামিলি কিন্তু সর্বনাশ। আমি বলছি এই ফ্যামিলির যে সর্বনাশ, এটা কিন্তু বাঁচাতে হবে। তো চলুন আমরা এক এক করে এই বিষয়গুলোকে কিন্তু দেখব। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে সেল, মানে আমাদের যে কোষ রয়েছে, তো বলছে যে নো ডিফারেন্স বিটুইন নর্মাল সেল এন্ড ক্যান্সার সেল। আমাদের শরীরের মধ্যে যেমন আপনারা শুনেছেন গুড ব্যাকটেরিয়া আছে, সেরকম ভাবে ব্যাড ব্যাকটেরিয়াটাও আছে। গুড ব্যাকটেরিয়া কখন শক্তিশালী থাকে এবং ব্যাড ব্যাকটেরিয়া কখন দুর্বল থাকে, বা ব্যাড ব্যাকটেরিয়া কখন শক্তিশালী হয়ে যায় আর গুড ব্যাকটেরিয়া কখন দুর্বল হয়ে যায়, এই বিষয়টা কিন্তু নিয়ে আসবো। কোষ, তাহলে আমাদের কি হচ্ছে যে নর্মাল সেলও রয়েছে, মানে নর্মাল মানে স্বাভাবিক যে কোষ সেটাও আছে, আর ক্যান্সার কিন্তু কোষও আছে। তো ক্যান্সার কোষ বা ক্যান্সার সেল কিভাবে স্ট্রং হয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু ডিসকাস করব। তো দেখুন, এক এক করে আমরা যদি বিষয়গুলোকে কিন্তু খুব মন দিয়ে যদি দেখার এবং বোঝার যদি চেষ্টা করি, তাহলে বুঝবেন। বলছে আজকের ডেটে যে ক্যান্সার যে হচ্ছে, ভালো করে বুঝবেন, ক্যান্সার যে হচ্ছে আমাদের কারণের জন্য হচ্ছে, আমাদের জেনে বুঝে যে ভুলগুলো, ভালো করে আমি আরেকবার বলছি, আমাদের জেনে বুঝে ভুল করার কারণে কিন্তু আজকে ক্যান্সার কিন্তু হচ্ছে। তো কজ কি, কারণটা কি, ক্যান্সার হওয়ার সবচেয়ে বড় কারণটা কি, ভালো করে বুঝবেন। এক হচ্ছে প্লাস্টিক। কি কি বললাম? প্লাস্টিক। এটা তো ব্যবহার, আমাদের নিজের জন্য ক্যান্সারটা হচ্ছে, তারপরে বোঝাবো কোন কোন টেস্টের কারণে ক্যান্সারটা আরো বড় রূপ বা আকার নিয়ে নিচ্ছে। তার আগে আমি ছোট্ট আর একটা কথা বলে দিচ্ছি, আপনার শরীরের মধ্যে যদি টিউমার বা লাইপোমা হয়েছে আর সেটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে, আমাদের বডির কিন্তু সে ক্ষমতা আছে সেটাকে রিমুভ করে দেওয়া। যখন একটা ছোট্ট জায়গা থেকে একটা যদি টিউমার হয়েছে ধীরে ধীরে আকার বড় নিচ্ছে, আমাদের বডির কিন্তু ক্ষমতা আছে সেটা কিন্তু ছোট করে নেওয়া, মানে ওকে কেটে দিয়ে সলিউশন হয়ে যাবে সেটা না। আপনারা কিন্তু শুনেছেন যে টিউমার হয়েছে, অপারেশন করেছে, আবার তার পাশে টিউমার আবার শুরু হয়ে গেছে। তাহলে এটা কেন হচ্ছে? প্রশ্ন উত্তর দিতে পারবেন কেন হচ্ছে? তাহলে অপারেশন করে যদি সমাধান হয়ে যেত, অপারেশন করে যদি সবাইকে বাঁচানো যেত, তা তো হয়ে যেত। তাহলে টিউমারটা কেনই বা হচ্ছে? তাহলে আমরা উইদাউট মেডিসিন, উইদাউট টেস্ট বা উইদাউট এই যে আজে বাজে যে জিনিসগুলো খাচ্ছি বা টেস্ট করাচ্ছি, এটা ছাড়া আমরা কি করে ভালো থাকবো, বা উইদাউট অপারেশন ছাড়া, সে বিষয়গুলোকে ধীরে ধীরে আসবো। তার আগে আমি বলবো যে কেন হচ্ছে।
দেখুন এর যে কারণগুলো হচ্ছে এক প্লাস্টিক। আজকে যেভাবে আমরা প্লাস্টিকের প্রয়োগ করছি, অনেক সময় আজকে দেখা যাচ্ছে যে মাইক্রো প্লাস্টিক মায়ের দুধের মধ্যে, মানে বাচ্চা যে দুধ পান করছে ওর মধ্যে মাইক্রো প্লাস্টিকও কিন্তু ধরা পড়ছে। কজ ক্যান্সার। ভালো করে বুঝবেন, ধীরে ধীরে বুঝবেন। তো আজকে আমরা প্লাস্টিকের বোতলও ব্যবহার করছি, প্লাস্টিকের বোতল ব্যবহার করছি, প্লাস্টিক থেকে আমরা কিন্তু কি করছি, আবার খাবারও নিয়ে আসছি। ভালো করে একটা বুঝার একটা বিষয় আছে। দেখুন আমরা যখন কোনো প্লাস্টিকের কোনো জিনিস নিয়ে আসছি, ভালো করে বুঝবেন, প্লাস্টিক একদম পাতলা বা মোটা থাক যেটাই থাক, আমরা যখন কোনো খাবার বাজার থেকে, আপনি চপ সিঙ্গারা নিলেন বা কোনো একটা গরম খাবার নিলেন, বা অনেক সময় অনেক কিছু গরম জিনিস যখন সে প্লাস্টিকের মধ্যে আপনি যখন এখানে এই খাবারটাকে যখন রেখে দিবেন, তো প্লাস্টিক কি করবে, বিপিএ নামক বিপিএ নামক কেমিক্যাল, বিপিএ নামক কেমিক্যাল কিন্তু উৎপন্ন হয়ে যাবে। তখন কি করবে, এই খাবারের সাথে কিন্তু কি করবে, এই যে বিপিএ নামক কেমিক্যালটা এই খাবারের সাথে যুক্ত হয়ে, ভালো করে বুঝবেন, যুক্ত হয়ে আপনার খাবারকে কিন্তু মানে নষ্ট করে দিল, সর্বনাশ করে দিল। অ্যাজ এ কি হয়ে যাবে, কজ ক্যান্সার। ক্যান্সারে কিন্তু পরিণত হয়ে যাবে। আপনি যখন প্লাস্টিকের বোতল ব্যবহার করছেন, ভালো করে বুঝুন, আমাদের ছোট্ট ছোট্ট ভুল আমাদেরকে বিপদের মুখে কিন্তু ফেলছে আগামী দিন। সেই জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করবেন, যাতে সবাই সতর্ক হয় এবং এই যে একদম মরণ যে ব্যাপী, মানে এই যে রোগ, সেটা থেকে যেন সবাই বাঁচতে পারে। তো একটা প্লাস্টিকের বোতল নিয়েছেন, একটা বোতল নিয়েছেন, তো এর মধ্যে কি আছে, ওয়াটার, জল আছে। তো যখনই এর মধ্যে রোদ পাবে, প্লাস্টিকের যখনই রোদ পাবে, যখন হিট হবে, তখন কিন্তু কেমিক্যাল যে বিপিএ নামক যে কেমিক্যাল, সেটা কি করবে, সেই জলের মধ্যে কিন্তু কি হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে আপনি জল তো পান করলেন, জল তেষ্টা মেটালেন, কিন্তু আপনি অ্যাজ এ ক্যান্সারকে কি করলেন, যে ক্যান্সার যে সেল, সে ক্যান্সার সেলকে কিন্তু স্ট্রং বানিয়ে দিলেন। বুঝা যাচ্ছে কতটা? যেমন আমাদের শরীরে নরমাল সেল রয়েছে, সেরকম ভাবে ক্যান্সার সেলও রয়েছে। তাহলে এই কেমিক্যাল গুলো যখনই যাবে, তখন কিন্তু এই ক্যান্সার সেলটা কি হয়ে যাবে, ও আরো স্ট্রং হয়ে যাবে। কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? তো সেই রকম ভাবে এই প্লাস্টিক কিন্তু ব্যবহার করা আমাদের কিন্তু বন্ধ করতে হবে। প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা প্লাস্টিক ব্যবহার করি। হ্যাঁ, প্লাস্টিক আপনি ব্যবহার করবেন, কিন্তু কখনো গরম তাপমাত্রা, গরম জিনিস ওকে হিট না করে। হিট করলেই কিন্তু সেটা কিন্তু কেমিক্যালে পরিণত হয়ে যাবে, কজ ক্যান্সার। বুঝা যাচ্ছে কতটা? তো প্লাস্টিক কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এমন ভাবে প্রবেশ করে গেছে না, এমন ভাবে প্রবেশ করে গেছে যে আমরা ছাড়তে পারছি না, তাই না? কিন্তু এই জায়গাগুলো থেকে এভাবে সতর্ক। অনেক বাচ্চারা কি করছে, আজ অল্প বয়সে ক্যান্সার হচ্ছে, এটাও বলছি। প্রায় বাচ্চাদের স্কুলে দেখবেন, আমি তো প্রচুর স্কুলে যাই এবং যাচ্ছি এবং যাব, তো প্রত্যেকের কাছে কিন্তু স্টিলের কোনো বোতল নেই। কি আছে, প্লাস্টিকের বোতল আছে। সে প্লাস্টিকের বোতল ও ব্যাগে ভরেছে, বাইরে থেকে সূর্যের তাপ ও বোতলকে হিট করছে, ওর মধ্যে বিপিএ নামক কেমিক্যাল মিশে যাচ্ছে, কজ ক্যান্সার। পরবর্তী সে ধীরে 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 ক্যান্সার কিন্তু সম্মুখীন হচ্ছে। তো প্লিজ বাচ্চাদের কিন্তু অবশ্যই প্লাস্টিকের যে বোতল যে তারা ব্যবহার করে বা স্কুল নিয়ে যাচ্ছে, এটা বন্ধ করবেন। এবং শিক্ষক শিক্ষিকা বা যারাই আমার ভিডিও দেখছেন বা পিতামাতা যারাই দেখছেন, আপনারা কিন্তু এই প্লাস্টিকের বোতল ব্যবহার করা বা প্লাস্টিকে কোনো গরম খাবার আনা, এটা কিন্তু একদম বন্ধ করবেন। এটা কিন্তু সতর্ক থাকবেন। দ্বিতীয় নম্বর আমরা আসি হচ্ছে পেস্ট। কি পেস্ট? আমরা কি করছি, সকালবেলা যখন আমরা, ভালো করে বুঝবেন, সকালবেলা আমরা কি করছি, যখন আমরা ব্রাশ করছি,
কি করছি? ব্রাশ করছি। এই যে টিপিটাকে খুলে এই ব্রাশের মধ্যে কিন্তু আমরা কি করছি? একদম একগুচ্ছ লাগিয়ে ফেলছি। লাগিয়ে ফেলে কি করছি আমরা? শিক 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 পুরো দাঁতটা মেজেই যাচ্ছি, মেজেই যাচ্ছি, মেজেই যাচ্ছি, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে এই বাড়ি। ওর মধ্যে কি রয়েছে? সোডিয়াম সোডিয়াম লরেল সালফেট রয়েছে, যা কি সৃষ্টি করছে? ক্যান্সার। কি সৃষ্টি করছে? ক্যান্সার শুরু করছে। মানে সকাল সকাল আমরা দাওয়াত দিয়ে দিচ্ছি যে ভাই তুমি ক্যান্সার সেল, তুমি বড় স্ট্রং হও। ব্রাশ তো করছেন করছেন, এবার অনেকে কি হচ্ছে, এই এই ফেনাটা বা ভেতরের দিকে কিন্তু প্রবেশ করে যায়, ও নিচেও নেমে যায়, পেটেও চলে যায়, যা মারাত্মক ক্ষতি করে। এবং অনেক বাচ্চা আজ যদি ক্যান্সার হসপিটালে যাবেন, একদম রিয়ালিটি এবং হাকিকাত বলছি আপনাদেরকে, যে আজকে যদি হসপিটালে যাবেন দেখবেন ছোট বাচ্চাদেরকে তো ক্যান্সার হয়েছে। কেন ক্যান্সার হয়েছে ভালো করে বুঝুন। ও যখন সকালবেলা আপনি পেস্ট ব্যবহার করতে দিয়েছেন, অনেক সময় মিষ্টি মিষ্টি লাগে, ওরা কি করবে? ওটাকে নিয়ে চেটে নেয়। কি করে? চেটে নেয়, খেয়ে নেয়, বাচ্চারা খেয়ে নেয়। দোষ কার? সে বাচ্চার না, দোষ হচ্ছে আপনাদের। কারণ কি? আপনারা সতর্ক হননি, নিজেও ব্যবহার করছেন এবং বাচ্চাদেরও কিন্তু ব্যবহার করছেন, মানে ব্যবহার করতে দিচ্ছেন। ভালো করে পেস্টের পিছনে দেখবেন একটা কজ বলে লেখা রয়েছে, ভালো করে তো পড়বেন। আমি এখানে কিন্তু বড় করে বিশ্লেষণ করলাম না, কিন্তু আগামী দিন এক একটা জিনিসকে ধরে ধরে আমি কিন্তু বিশ্লেষণ করব। তার আগে আপনাদের বলে দিচ্ছি এই জিনিসগুলো কিন্তু বন্ধ করুন, নতুবা আপনাদের যে সমস্যা সেটা ধীরে ধীরে কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু কমবে না। তো এই পেস্ট ব্যবহার নিজেও বন্ধ করুন এবং আপনার ছেলে মেয়েকে, শিশুদেরও কিন্তু বন্ধ করান, তবে কিন্তু আপনারা ভালো থাকবেন। এবার আপনাদের প্রশ্ন হতে পারে এর এর বদলে স্যার কি ব্যবহার করব? দেখুন, এই পেস্টের বদলে আমি যেটা ব্যবহার করি, এবং দেখুন রাত্রেবেলা আমি কিন্তু খালি ব্রাশ দিয়ে কিন্তু ব্রাশ করি। আমি যে দাঁত মাজি খালি ব্রাশ দিয়ে, বুঝা গেছে? এবার আপনাদের প্রশ্ন হবে, স্যার আমাদের তো গ্রামের বাড়ি নয়, স্যার আমরা শহরে থাকি, তো নিমের দাঁতন তো স্যার পাবো না। তার সাথে সাথে বলি, দেখুন আমিও নিমের দাঁতন ব্যবহার করি, হয়তো সপ্তাহে একদিন করলাম, কিন্তু বেশিরভাগটা আমি ব্রাশই ব্যবহার করি। ঠিক আছে, কি করব? আমরা কিন্তু খালি ব্রাশ দিয়ে কিন্তু ব্রাশ করব রাত্রের দিকে, তাহলে দাঁতটাও নষ্ট হবে না। দ্বিতীয়ত, সকালবেলা ঘুম থেকে উঠে কি করবেন? একটু করে লবণ নিয়ে নেবেন, সল্ট, লবণ নেবেন, একটু তেল নেবেন, অয়েল, একটু হচ্ছে লেবুর রস নিয়ে নেবেন, আর একটু হচ্ছে আপনার হচ্ছে হলুদ নিয়ে নেবেন। ঠিক আছে, কি করবেন? হলুদ নিয়ে নেবেন। এই চারটাকে বা তিনটাকে, বা আপনি লবণ, তেল, হলুদ নিয়ে ভালো করে ব্রাশের সাথে লাগিয়ে মিক্স করে নিন, দাঁত মেজে বা আঙ্গুল দিয়ে নিয়ে ঢুকে ঢুকে মেজে নিন, তাহলে তো হয়ে যায়। তাহলে দাঁত আপনার নষ্ট হবে না, এবং কেমিক্যাল যে আপনার সোডিয়াম লরেল সালফেট যে ভেতরে যাচ্ছিল বা দাঁতে আপনি দাঁত নষ্ট করছেন, তার সাথে সাথে আপনি কিন্তু মুখে যে ক্যান্সার সেটাও কিন্তু দাওয়াত দিচ্ছেন, ভাই আসো তুমি আমার ক্যান্সারটা হয়ে যাও। তৃতীয় নম্বর কারণ হচ্ছে, দেখুন কি হচ্ছে, সিগারেট। সিগারেটের কিন্তু প্যাকেটের উপরে কিন্তু ওই যে মুখের দেখবেন একটা ছাপ বিশাল বড় দিয়ে থাকে, তবুও কিন্তু আপনাদের ভয় বা লজ্জা বা বিবেক বুদ্ধি কিছু নেই। তার কারণ হচ্ছে আপনারা কখনো কিন্তু এই সিগারেট যখন ব্যবহার করছেন, সিগারেটের খোপের ওপর যখন ওই দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সরকারের তো কিছু না, তো সরকার তো ট্যাক্স পাচ্ছে। পরের ছেলে, বিষয়টা কি জানেন তো, পরের ছেলে পরমানন্দ, যতই উচ্ছানো যায় ততই আনন্দ। অর্থাৎ এখন ওরা বলছে যে স্যার আমরা তো প্যাকেটের উপর তো দিয়ে দিয়েছি, আমরা তো কাউকে জোর করছি না, আমরা জোর করছি না যে আপনি সিগারেট খান, জোর করছি না, কিন্তু কেউ যদি খায় তাহলে আমাদের বা কি করার আছে? তো সিগারেট অনবরত, সরকার কিছু করবে না ভাই, সরকার কিছু করবে না। তো বিষয়টা হচ্ছে যে তারাও জানে, আপনিও জানেন, আমরাও জানি সিগারেটে আমাদের এতটা ক্ষতি হয়, কিন্তু কোনো পদক্ষেপ নেই।
যাই হোক, তো আপনাকে সচেতন থাকতে হবে। তো সিগারেটের উপরে মুখের একটি যে ছাপ দিয়েছে, এর জন্য কিন্তু ক্যান্সার কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু ডেকে আনছি। দ্বিতীয়ত হচ্ছে গুটখা। দ্বিতীয়ত হচ্ছে কি, গুটখা। গুটকার ওপরে দেখবেন, গুটকার ওপরেও দেখবেন ওই মুখের বড় ছাপ কিন্তু দিয়েছে, ঠিক আছে? আপনারা যে বড় গুটকাটাকে চিবিয়ে চিবিয়ে ফেলতে থাকেন, পুরো দোয়াল নোংরা করতে থাকেন, সব জায়গায় নোংরা করতে থাকেন, কি বাজে গন্ধ, জেনে শুনে তো বিষ খাচ্ছেন আপনারা। তো ক্যান্সার কেন হবে না বলুন? যখন হবে না, আপনাদেরকে বলি, যারা ক্যান্সার থেকে বেঁচে এসেছে না, তাদেরকে একবার জিজ্ঞেস করবেন যে কি রকম কষ্ট হয়, তারা কি রকম কষ্ট পায়। তো কি হচ্ছে যে এই গুটকা এখন 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 একটা কি প্রচলন হচ্ছে জানেন? পান মশালা। কারা আবার অ্যাড করছে জানেন? অ্যাড করছে সিনেমার নায়ক নায়িকারা, মানে বিশেষ করে নায়করা করছে, বুঝেছেন? ওনাদেরকে কি মনে করছেন? হিরো। কি মনে করছেন? হিরো। আহা হা, বাহ বাহ বাহ, সিংহাম। আহ, একদম পুরা ঝাঁক 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 চলছে একদম, নাকি? বড় বড় একদম নায়ক নায়িকাদের, নায়কদের একদম মনে করছে আরে আসল না। ওরা নিজে কিন্তু কোনোদিন সে পান মশলা খায়নি, সে গুটকা খায়নি, কিন্তু প্রচার করছে কেন জানেন? টাকা পাবে বলে, টাকা পায় বলে। আপনার প্রতি কোনো তাদের চিন্তা ভাবনা একদম নেই। তাদের সম্পত্তি দেখুন, কোটি কোটি টাকা আছে, তারা চিনি পর্যন্ত খায় না, কিন্তু আপনি পেট ভরে ভরে চিনি খাচ্ছেন। বোঝা গেল? ধীরে ধীরে আমি এক একটা জিনিস বুঝাবো। তো ফিল্ম স্টার, নায়ক নায়িকারা আপনাকে নিয়ে ভাবে না, ওরা নিজেকে নিয়ে ভাবে আমরা কিভাবে ভালো থাকবো। ওরা সচেতন আছে, আপনারা কিন্তু সচেতন না। আপনারা ভাবছেন ও ও মনে খায় না। তো অ্যাকচুয়ালি আজ দেখুন, পান মশালা, পান এর সাথে মশালা দিয়েছে প্যাকেট। অ্যাকচুয়ালি পানের যে পান যে প্রচলন হয়েছিল আমাদের ট্র্যাডিশনাল, ওটা পানের মধ্যে যে চুন, মানে চুনের কারণে পানের প্রচলন হয়েছিল, ওটা সবচেয়ে ভালো, কিন্তু বেস্ট ছিল। ওই পান খেলে ডাইজেস্ট সিস্টেম ভালো থাকে, পান খেলে কি থাকে, আপনার হাড্ডি মজবুত থাকবে, আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব হবে না, কারণ তার মধ্যে চুন আছে। এই পান মশলার মধ্যে কি কোনো চুন আছে? কিছু আছে? কোন উপকার করবে? মশলা একদম পুরা একদম আপনার শরীরকে বরবাদ করতেছে, আগামী দিন ক্যান্সার। ভালো করে বুঝবেন। দ্বিতীয়ত বলছে যে ফুড, যে আমরা খাবার, মানে ব্যাড টাইম ফুড ইনটেক, মানে আমরা কি করছি, খাবার তো খাচ্ছি, আমরা খাবার খাচ্ছি, কিন্তু আমরা সঠিক সময় খাবারটা খাচ্ছি না। অর্থাৎ স্যার আপনি কি বুঝাতে চাইছেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা খাবার অবশ্যই খাচ্ছি, কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি না যে কোন সময় খাবো। দেখুন, আপনারা ভাবছেন আমি তো খাবার খেলাম সকালবেলা, সকালবেলা আমার সুন্দর করে পটি হয়ে যাচ্ছে। তো সুন্দর একটা ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরি। আমার জেঠুর কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, আরামসে জেঠু রাত্রে 9টা 10টা 11টায় খেত। কোনো সুগার ছিল না, কোনো প্রেসার ছিল না, কিছুই ছিল না। ভালো করে বোঝার চেষ্টা করি, কিছুই ছিল না। কিন্তু আজ 60-65 বছরের বয়সে ওনার কিন্তু ক্যান্সার ধরা পড়ে। উনি কিন্তু বুঝতেই পারেননি যে আমার ক্যান্সার হচ্ছে। ধীরে ধীরে এখানে ফুলতে শুরু করলো, ফুলতে 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 বাস ক্যান্সারে পরিণত হয়ে গেল। তো যাই হোক, সেটা আমি বাঁচাতে পারতাম। আজ প্রচুর মানুষ বেঁচেছেন, বাঁচছেন আমার ট্রিটমেন্টে, কিন্তু সে সময় আমার জানা ছিল না বলে হয়তো সেই সমস্যাগুলো সেটা ফিল করেছি। তারপরে আমি স্টাডি করেছি। যাই হোক, যেটা আমি উপলব্ধি করেছি কি হচ্ছে যে ওনার কিন্তু সুগার, প্রেসার, ডায়াবেটিস কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। তারপরেও কেন হয়ে গেল? ওনার টাইম এবং টেবিল কিছু ঠিক ছিল না। দেখুন, আমরা ভাবি কি, আমরা ভাবি যে রাত্রে খেলাম, সকালবেলা সুন্দর পটি কিন্তু হয়ে যাচ্ছে। কি ভাবছি? সুন্দর সকালবেলা মর্নিং এ কিন্তু পটি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। না, বিষয়টা এর আগেও আমি বলেছিলাম যে আমাদের পেট হচ্ছে 70% 70% বা 80% পেট কিন্তু আমাদের খাবারকে ডাইজেস্ট করে। যে প্যানক্রিয়াস, যে অগ্নাশয় আমাদের ডাইজেস্ট করে 20% থেকে 30%। 20% থেকে 30% কিন্তু আমাদের প্যানক্রিয়াস কিন্তু ডাইজেস্ট করে।
তো প্যানক্রিয়াস কিন্তু ঘুমিয়ে যায়, ভালো করে বুঝবেন, ঘুমিয়ে যায় রাত্রি 8টার সময়, আর সকালে ঘুম থেকে উঠে সকাল 8টার সময়। তো রাত্রি 8টায় ঘুমিয়ে যাওয়ার ঠিক 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে কিন্তু আপনাকে খাবার খেতে হবে। ভালো করে বোঝাচ্ছে, প্যানক্রিয়াস যে স্লিপ মুড চলে যাবে, মানে স্লিপ মুডে যাবে, মানে ঘুমাতেও যাবে। যেমন আপনি ঘুমান, যদি আপনি না ঘুমাতে কি হবে, আপনার পুরো মাথা ব্যথা করবে, পুরো হেডেক হবে, ভালো তো লাগবে না, না ভালো লাগবে কি, লাগবে না। মাথা যন্ত্রণা করবে, ঘুম ভালো না হলে মাথা ঝিমঝিম করবে, চোখ বারবার বন্ধ হয়ে যাবে ঘুমানোর জন্য। সেই রকম ভাবে প্রত্যেকটা অর্গানের কিন্তু রেস্ট নেওয়ার কিন্তু সময় রয়েছে। সেরকম ভাবে প্যানক্রিয়াস কিন্তু আমরা যখন খাবার খাবো, মানে 8টার সময় ও ঘুমিয়ে যাবে, তার আগে আমাদের মাথায় রাখতে হবে, হয় সন্ধে 6টার মধ্যে খাবার খেয়ে নিতে হবে, মানে ওর ঘুমানোর 2 ঘন্টা আগে, বা 1.5 ঘন্টা আগে, বা ধরুন 6:30। হয়তো কারো কারো খুব সমস্যা হলো, হয়তো 7টায় খেলেন, অন্তত 1 ঘন্টা, কিন্তু মাথায় রাখবেন 2 ঘন্টাটা অবশ্যই কিন্তু রাখবেন, তবে 1.5 ঘন্টা না তো 1 ঘন্টা। আপনি হয়তো কোনদিন বাইরে গেছেন, হয়তো সন্ধ্যে 6টায় বাড়িতে আসতে পারলেন না, 7টায় আসেন, 7টায় কিন্তু এসে একে হাত মুখ ধুয়ে খাবেন, তারপরে গল্প আড্ডা ভালোবাসা তারপর পরে। তো এই হচ্ছে বিষয়, কারণ আমি সেই জিনিসগুলোকে উপলব্ধি করেছি, বুঝতে পেরেছি যে আমার জেঠুর কিন্তু সুগার, প্রেসার, ডায়াবেটিস কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, তারপরও কেন ক্যান্সার হয়ে গেল, তারপরেও ক্যান্সার হয় এই কারণের জন্য। আমরা ভাবি যে সকালবেলা পটি করে দিলাম মানে ভালো না। আশা করি আমার যে কথাগুলো সেটা কিন্তু বুঝতে পেরেছেন। ধীরে ধীরে আমরা আসি এবার আপনার শরীরের মধ্যে, ভালো করব যে আপনার শরীরের মধ্যে এইরকম ভাবে একটা জায়গায়, মানে আমার জেঠুর গলাতে কিন্তু এরকম একটা টিউমার টাইপের শুরু হয়ে যায়, টিউমার টাইপের কিন্তু শুরু হয়, ভালো করে বুঝবেন। এরকম করে আগে মানে ধীরে 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 এরকম ভাবে বড় হতে শুরু হলো, ধীরে 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 বড় হতে থাকলো, ধীরে 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 কিন্তু এটা বড় হতে থাকলো। তো এরকম ভাবে কিন্তু বড়টা হলো। আমার দাদা কি করলো, ও কিন্তু নিয়ে গেল মুম্বাই, ঠিকই আছে, ছেলের কাজ তো সেটাই, ট্রিটমেন্ট তো করাতে হবে। তো বিষয়টা হচ্ছে, দেখুন যে সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন, বায়োপসি, পিট স্ক্যান অ্যান্ড মেমোগ্রাম, এগুলোর জন্য ক্যান্সার কিন্তু আরো ছড়িয়ে পড়ে। তো ব্যাঙ্গালোরে কি করা হয়, ওই ব্যাঙ্গালোর বলছি, মুম্বাইয়ে গিয়ে, তো ওখানে গিয়ে বায়োপসি টেস্ট কিন্তু করানো হলো, বায়োপসি টেস্টটা করানো হলো। তো আপনার ছিল হচ্ছে এইরকম ভাবে, ভালো করে বুঝুন, এইরকম ভাবে ছিল আপনার এই জায়গাটা। ধীরে ধীরে কি হয়ে গেল, এখানে কি করলো, যখন ওটাকে ফুটো করা হলো, ওখান থেকে রসটা নিয়ে নেওয়া হলো, রসটা নিয়ে কি করা হলো, টেস্ট করা হলো। বুঝতে পারছেন কি বলছি, টেস্ট করা হলো। তো এটা হয়ে গেল কি, ছোট্ট করে একটা ছিদ্র, মানে ফুটো হয়ে গেল, কি হয়ে গেল, এরকম করে ফুটো হয়ে গেল। তখন কিন্তু এই রসটা কিন্তু আর এক জায়গা জমা থাকলো না, ধীরে 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 কি করলো, এটা কিন্তু পুরো শরীরের মধ্যে পুরোপুরি ভাবে ছড়াতে শুরু করলো। বোঝা গেছে কথাটা, এইরকম ভাবে পুরো শরীরের মধ্যে ধীরে 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 ছড়াতে শুরু করলো, ছড়াতে শুরু করলো। মানে যদি আমি ছোট্ট করে এখানে যদি বুঝাই, এরকম ছিল, তো এখানে টেস্ট করার জন্য বায়োপসি যখন টেস্ট করলো, ধীরে ধীরে এই রসটা এরকম করে বেড়ে গেল, বেরিয়ে 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 সব জায়গা থেকে এবার ধীরে 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 ছড়াতে শুরু করলো, এরকম করে ছড়াতে শুরু করলো। তারপরে আপনার সারা শরীরের মধ্যে ক্যান্সার সেল কিন্তু পুরোপুরি ভাবে অ্যাক্টিভ হয়ে গেল। ছিল এক জায়গায়, ছিল এক জায়গায়, কিন্তু যেই ফুটো হয়ে গেল, সেভাবে কিন্তু এই ক্যান্সার সেলগুলো ধীরে ধীরে কিন্তু ছড়াতে শুরু করলো। বুঝাচ্ছ কথাটা? সেই জন্য হচ্ছে বায়োপসি যে টেস্ট, এর কারণে কিন্তু ক্যান্সার বিশাল ভাবে কিন্তু ছড়িয়ে পড়ে। আপনি ভাবছেন যে সার্জারি করে নিয়েছো, সার্জারি করে আপনার মনে আর কিন্তু হবে না, না, আপনি ভুল ভাবছেন, তারপরেও কিন্তু হবে, এবং সেটা গম্ভীর ভাবে হবে। সার্জারি করার পরে অনেকে কিন্তু মারা গেছে, খুব কম লোক কিন্তু বেঁচে আছে। এবার কেমোথেরাপি, তো বায়োপসিটা টেস্ট আমার জেঠুর ওখানে হয়েছিল।
কেমোথেরাপি চলছিল হচ্ছে কলকাতায়, তারপরে মালদা মেডিকেল কলেজে শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত কি দেখা যায়, আমার জেঠু কিন্তু মারা যায়। কি হয় জানেন, ভালো করে বুঝেন। আমার জেঠুর ধীরে ধীরে শরীর কিন্তু ধীরে ধীরে পাতলা হতে শুরু করে এবং চামড়া তো পুরো আউট, মাংসপেশি আউট, আর হাড্ডি কিন্তু একদম পুরোপুরি কিন্তু দেখা যায়। আফটার 6 মান্থ খুব বড় দুঃখ লাগে, এই জন্য খুব ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি কেমো দেওয়ার পর যদি মানুষ বেঁচে যেত, তো সবাই বেঁচে যেত ভাই, তাহলে আমার জেঠুও বাঁচতে পারতো। বুঝা যাচ্ছে কথাটা? আমার জেঠু কেমো দেওয়ার পর, কেমো দিয়ে দিয়ে মানুষ যদি বেঁচে যেত, আমার জেঠু বাঁচতো। আমার জেঠু কেন মারা গেল, তাহলে কেমো দিয়েও বাঁচানো কেন গেল না? আফটার 6 মান্থ, আফটার 6 মান্থ, 6 মাসের মধ্যে আমার জেঠু কিন্তু মারা যায় কেমো দেওয়ার পর। বায়োপসি ওখানে হয়, কেমোথেরাপি এখানে চলে, আমার জেঠু মারা যায়। এবার রেডিয়েশন এর ফলেও কিন্তু ক্যান্সার আরো বেশি উৎপন্ন হয় এবং মানুষ তাড়াতাড়ি মারা যায়। পেটি স্ক্যান বা মেমোগ্রাম এর ফলেও কিন্তু মানুষ মারা যায়। এই যে কজ ক্যান্সার, সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন, বায়োপসি, স্ক্যান ও মেমোগ্রাম এর ফলে কিন্তু ক্যান্সার আরো বেশি ছড়িয়ে পড়ে আর মানুষ মারা যায়। হয়তো খুব কম মানুষ, আমি বলছি না যে সবাই, কিন্তু না, কিন্তু বেশিরভাগ 99.9% মানুষ কিন্তু মারা যায়। 99.9% মানুষ কিন্তু মারা যায়, 0.1% মানুষ বেঁচে থাকে। তাহলে আমার জেঠু তাহলে কেন বেঁচে থাকলো না, কেন মারা গেল? তাহলে সেম প্রসেস, সেম ওষুধ, সেম কেমোথেরাপি, সেম বায়োপসি সবই তো হয়েছিল, তারপরে কেন বাঁচানো গেল না? এই উত্তরটা কিন্তু দিতে পারবেন কি? কেন বাঁচানো গেল না? কেন, ওয়াই, কেন বাঁচানো গেল না? ওনারা তো বাঁচার ইচ্ছে। উনি আমাকে বলছেন, অমিত আমার মরতে ইচ্ছে করছে না বাবু, আমার বাঁচতে ইচ্ছা করছে, আর আমরা চোখ থেকে জল টপ টপ করে ফেলছি, আমি, আমার বাবা, আমার দিদিরা সবাই। সেই চিৎকার, সেই কান্না, সেই ভয়াবহ দৃশ্য এখনো মনে পড়ে আমার। কেন বাঁচানো গেল না? প্রশ্নটা মেরে এই জায়গায়, এত যখন উন্নত হয়ে গেছে সবই কিছু, তো কেন বাঁচানো গেল না? এই প্রশ্নের উত্তরটা আছে কি? নাই, দিতে পারবেন না, দিতে পারবেন না আপনারা। কেন বাঁচানো গেল? কেমো দিয়ে দিয়ে তো মানুষ বাঁচে দীর্ঘদিন, কেন হলো না? 6 মাসের মধ্যে কেন মারা গেল? সেই জন্য আপনাদেরকে বলছি আমি, যে এই কারণের জন্য আমি যতগুলো বুঝালাম, এগুলো হচ্ছে আমরা বুঝালাম হচ্ছে কারণ বুঝালাম যে কেন হচ্ছে। সতর্ক হন, সবাইকে সতর্ক করুন। এবার আমরা বুঝবো যে উইদাউট টেস্ট মানে কোনো পরীক্ষা ছাড়া, বা আমরা কি করে এই ক্যান্সারকে আমরা ঠিক করব। বা আপনি যদি বায়োপসি করিয়ে নিয়েছেন, আপনি জেনে নিয়েছেন ক্যান্সার, ঠিক আছে, তারপরে আর কিছু নয়, কেমো টেমো দিতে হবে না, তারপর কোনো সেরকম কোনো অ্যালোপ্যাথি ওষুধ কোনো কাজ করে না, কিচ্ছু না। শুধুমাত্র ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া উপায়ের মাধ্যমে কিন্তু এই ক্যান্সার থেকে মুক্তি পাবেন, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। তো কিভাবে? উইদাউট টেস্ট, উইকনেস, দেখবেন আপনার শরীরের মধ্যে না আপনার দুর্বলতা প্রচুর আসবে। যেমন জেঠু ক্যান্সারের কোনো রিকভারি কিন্তু কোনো রকম ভাবে হচ্ছে না, কোনো রকম ভাবে ক্যান্সারে কিন্তু রিকভারি হচ্ছে না। ধীরে 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 ওজন কমতে শুধু আমার জেঠুর মধ্যে হাড্ডিটাই দেখা গেল শেষ পর্যন্ত। কি শরীর ছিল, একদম শরীর একদম শেষ হয়ে গেল, একদম শেষ হয়ে গেল। তারপরে পেইন হবে, আপনার সারা হাত গা পুরো যন্ত্রণা করবে। তারপর হচ্ছে যেমন টিউমার থেকে কি হয়, ধীরে 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 ক্যান্সারে পরিণত হয়। তারপর হচ্ছে হিমোগ্লোবিন ধীরে ধীরে ডাউন হতে থাকবে। আপনি এটার মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন যে টিউমার হয়েছে মানে ক্যান্সারে কিন্তু রূপ নেবে, ঠিক আছে, ধীরে ধীরে। এবং সব আপনি আপনার শরীরের মধ্যে, আপনি আবার এটা ভাববেন না যে আপনার শরীরের মধ্যে এইরকম করে টিউমারের মতো হয়েছে,
সেটা লাইপোমা হতে পারে। যে সবগুলো যে টিউমার সেটা কিন্তু না, সবগুলো গাঁট যে আপনার টিউমারে পরিণত হবে সেটাও কিন্তু নয়, এটা মাথার মধ্যে রাখবেন। তো এটা আমরা বুঝলাম কি, আমরা বুঝলাম যে ক্যান্সার কেন হয় এবং ক্যান্সার কিভাবে ছড়ায় এবং আমরা টেস্ট ছাড়া কিভাবে ক্যান্সার বুঝবো, বা কেউ যদি বায়োপসি টেস্ট করেই নিয়েছেন ভালো কথা, তারপরে কিন্তু আর কিছু নয়, তারপর শুধু ঘরোয়া পদ্ধতি মাধ্যমে কিন্তু ভালো হবে। প্রচুর পেশেন্ট আজকে ডেটে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছে, তো আমি ভাবলাম যে নতুন করে আরেকটা ভিডিও আমরা বানাই, দেখানোর চেষ্টা করি, যাতে আরো সবাই যেন সতর্ক হয় এবং যেন ফিট থাকে, ভালো থাকে। এ হচ্ছে বিষয়। ঘরোয়া উপায়ের মাধ্যমে কিভাবে ক্যান্সারকে আমরা ভালো করতে পারবো এই বিষয় নিয়ে চর্চা করব। মানে উইদাউট মেডিসিন, উইদাউট কেমো ছাড়া, সার্জারি ছাড়া আমরা কিভাবে ক্যান্সার বাড়িতে বসেই ভালো করতে পারবো। তার আগে কয়েকটা জিনিস আপনাদেরকে জানাই যেগুলো আমাদের ভুল হচ্ছে, সেটা হচ্ছে দেখুন টাইম টেবিল। এক, খাওয়ার যে সময়টা সেটা কিন্তু ঠিক রাখতে হবে। আর ক্যান্সার পেশেন্টদের বিশেষ করে যে টাইমিং এর যে গ্যাপটা, এই গ্যাপের মাধ্যমে কিন্তু ক্যান্সার ভালো হবে। সাধারণত আমাদের বলা হয় যে দেখুন রাত্রেবেলা আমাদের কিন্তু খাবার খেতেই হয় না। সকাল 8টা থেকে আপনি খাবার খেলেন এবং সন্ধে 6টার মধ্যে কিন্তু খাবার কমপ্লিট করতে হবে। ক্যান্সার পেশেন্টদের জন্য সেম, সকাল 6টার সময় কিন্তু সন্ধে 6টার সময় খাবার কিন্তু মানে পর বন্ধ করে দিতে হবে। বোঝা গেল? এটা নাম্বার 1। এবং ক্যান্সার পেশেন্টদের সকাল 10টা থেকে খাবার স্টার্ট করতে হবে এবং স্বাভাবিক আমাদের জীবনে আমাদের সকাল 8টা থেকে কিন্তু খাবার স্টার্ট করতে হবে। কবার খাবো? স্বাভাবিক জীবনে কিন্তু 2 থেকে 3 বার খাবো। মানে যে একবার খাই সে হচ্ছে যোগী, যে 2 বার খাই সে হচ্ছে ভোগী, 3 বার যে খাই সে হচ্ছে রোগী। আমরা যাই হোক 2-3 বারই খাই। তো বিষয়টা হচ্ছে যে এই খাবারের টাইম টেবিল আমি কিন্তু এখানে বলে দিচ্ছি ধীরে ধীরে। তার সাথে হচ্ছে ফুড ইনটেক যে করতে হবে, ভালো করে বুঝবেন। ভাত রুটি, মাছ, মাংস, ডিম, পনির, যত রকমের খাবার একদম টোটাল বন্ধ করতে হবে। যে খাবারের কথাগুলো আমি বলবো সেই খাবারই শুধুমাত্র আপনাদেরকে নিতে হবে, বাকি সমস্ত ধরনের খাবার কিন্তু আপনাদেরকে ছাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না ঠিক হচ্ছে। আমাদের এই খাবারে কিন্তু বলছে যখন মানুষের খাদ্যের যখন অভাব ছিল তখন মানুষ কিন্তু কম মারা যেত। আজকে খাদ্যের অভাব নেই বলে মানুষ বেশি মারা যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি সত্যি বললাম না মিথ্যা বললাম, একদম রিয়ালিটিটা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। তারপরে বলছে যে স্ট্রেস, অনেক সময় কি হচ্ছে, আমার তো ক্যান্সার হয়ে গেছে, আমার তো টিউমার হয়ে গেছে, আমি বাঁচবো কি বাঁচবো না, এই কথাটা একদম ভাববেন না, আজকে থেকে একদম ভাববেন না। যারা মেন্টালি যারা স্ট্রং থাকে তাদের কোনো কিছু কিন্তু হয় না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি স্ট্রেস নিচ্ছেন, অতিরিক্ত কি করছেন, চাপ নিচ্ছেন। আপনি অতিরিক্ত চাপ নিচ্ছেন, আপনি রাত্রে ঘুমোচ্ছেন, তাই না? আপনি আরামসে চোখ বন্ধ করেছেন কিন্তু ঘুম আর লাগছে না। কেন লাগছে না? আপনি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঘুরপা ব্রেনের মধ্যে ঘুরপা হচ্ছে, আপনার কিন্তু যে নাইট হরমোন সেটা কিন্তু সিক্রেশনই হচ্ছে না বলে কিন্তু আপনার ঘুম লাগছে না। কেন জানেন? স্ট্রেসের জন্য। কেন জানেন? চিন্তার জন্য। কেন জানেন? এই যে মাইন্ডের মধ্যে উল্টা পাল্টা নেগেটিভ আপনি ভাবছেন, সেই রকম ভাবে যে মাথার মধ্যে আপনি এটা রাখবেন, ভেতর থেকে একদম শক্তিটা বাড়াবেন, না আমি মাত্র 45 দিনের মধ্যে আমি ভালো হয়ে যাব, 40 দিনের মধ্যে ভালো হয়ে যাব, এটা কিন্তু ভাবনাটা রাখবেন। কখনো কিন্তু চাপ নেবেন না, কারণ আপনি যখনই চাপ নেবেন তখনই কিন্তু আপনার শরীরের মধ্যে অসুখ বিসুখটা আরো বাড়বে, আরো কি হবে, বাড়বে। বুঝা গেল? তারপর হচ্ছে 0 ভোল্ট। কি করতে হবে? একদিন আমি কিন্তু মাঠের মধ্যে ঘাসের উপর কিন্তু ভিডিও বানিয়েছিলাম, আমি কিন্তু ঘাসের উপর হাঁটি। কি হচ্ছে যে আমরা এই যে ঘাসের উপর দিয়ে আমরা হাঁটাই ভুলে গেছি। কি হচ্ছে? আমরা কিন্তু হাঁটা ভুলে গেছি, আমরা সবসময় জুতো পরে থাকি। তাহলে এই পৃথিবীর সাথে মানে এই মাটির সাথে আমাদের কানেক্ট হতে। দেখুন আপনি গরু, ছাগল, বকরি, ওদের কি খুব বেশি অসুস্থ হয়? একদম না। ওরা কি করে?
ওরা কিন্তু এই মাটির সাথে মানে এই আর্থের সাথে কিন্তু ওরা যুক্ত থাকে, এই ঘাসের উপর যুক্ত থাকে বলে কিন্তু ওরা সুস্থ থাকে। তাহলে ক্যান্সার পেশেন্টদের সকালে ভালো করে বুঝবেন, মর্নিং এ এবং ইভিনিং টাইমে, ইভিনিং এ মানে মর্নিং এ এবং হচ্ছে ইভিনিং এ, এই দুটো টাইমেই কিন্তু কি করতে হবে, ঘাসের ওপর দিয়ে কিন্তু হাঁটতে হবে। বোঝা যাচ্ছে আমার কথাটা? ঘাসের ওপর দিয়ে কিন্তু হাঁটতে হবে, তাহলে যে জিরো ভোট সেটা কিন্তু পাওয়া যাবে এবং সে ক্যান্সার পেশেন্ট এবং স্বাভাবিক যারাই রয়েছেন তাদের কিন্তু শরীর আরো ভালো থাকবে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। এবং এবং এর সাথে সাথে আমাদের কি করা উচিত, আমাদের যে এই ডেইলি রুটিন আমাদের কি হওয়া উচিত সেটা নিয়ে কিন্তু বুঝাবো, এবং তার সাথে সাথে কি অ্যাভয়েড করতে হবে, কি জিনিস একদম আপনি খেতে পারবেন না সেটা কিন্তু বলবো। দেখুন, চুন, চুন হচ্ছে ক্যান্সার পেশেন্ট এবং হচ্ছে টিউমারের জন্য বিশাল কিন্তু বড় ওষুধ, মারাত্মক কিন্তু ওষুধ, আপনি ভাবতে পারবেন না। হোমিওপ্যাথি প্রচুর ওষুধ কিন্তু এই চুনের দ্বারাই কিন্তু তৈরি হয়েছে। যাই হোক, তো কি করতে হবে, সকাল আপনি মোটামুটি ভাবে সকাল 8টার সময়, সকাল 8টার সময় আপনি হচ্ছে আপনাকে চুন জল নিতে হবে। 1 গ্লাস জল নেবেন, 1 গ্লাস জলে ওয়াটার 1 গ্রাম কি করতে হবে, 1 গ্রাম কিন্তু চুন, 1 গ্রাম চুন নিতে হবে। 1 গ্রাম চুন কি একটা গমের দানা বরাবর, একটা গমের দানা বরাবরই হচ্ছে 1 গ্রাম চুন। এটা কিন্তু প্রত্যেকদিন সকালবেলা 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে কিন্তু খেতে হবে। এবার যদি ভাবেন আপনার জলের সাথে খেতে পারছি না, তো কোনো একটা ফলের রসের সাথে খাবেন, দিতে পারেন, বা সবজি যদি আপনি বয়েল করেন বা সেটার সাথে কিন্তু নিতে পারবেন। বাকি কিন্তু দইয়ের সাথে হোক বা এসের সাথে হোক বা ভাতের সাথে হোক, এগুলো তো টোটাল বন্ধ। তার কারণ হচ্ছে ক্যান্সার পেশেন্ট ভাত এবং রুটি একদম খেতে কিন্তু পারবে না, বুঝাচ্ছে, একদম পারবে না। এবং চুন কারা খেতে পারবে না এই কথাটা ভালো করে বুঝবেন, যাদের পেটে পাথর হয়েছিল, মানে গলব্লাডার হোক বা কিডনিতে পাথর হোক, তারা কিন্তু চুন একদম খেতে পারবেন না। স্যার আপনি যে বললেন যে চুন হচ্ছে ক্যান্সার পেশেন্ট বা টিউমার লাইপোমার জন্য বিশাল কার্যকরী, তো দেখুন বিষয়টা হচ্ছে তারা চুন বাদ দিয়ে, যাদের অলরেডি কিডনিতে পাথর বা গলব্লাডারে পাথর হয়ে গিয়েছিল, তাদের চুন বাদ দিয়ে বাকি যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কিন্তু এগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন, যেটা আমি আপনাদেরকে এখন বলবো। দ্বিতীয় নম্বর কি চলে আসেন, যে এখানে 2-3টে কারণ আছে, ভালো করে বুঝবেন। লেবুর রসের সাথে, মানে এটা সকাল সকাল 10টার সময় কি করবেন, ওটা সকাল 8টার সময় আপনি নিয়ে নিয়েছেন, এটা সকাল 8টার সময় আপনি নিয়ে নিয়েছেন, তো সকাল 10টার সময় কিন্তু আপনাকে নিতে হবে একটু লেবুর রস। যদি কারো লেবুর রস যদি শুট না করে, কেউ টক টক খেতে পারে না, এগুলো আমি বলবো ধীরে ধীরে, তাহলে লেবুর রস অল্প নিলেন, হালকা উষ্ণ গরম জল, মানে 1 গ্লাস হালকা উষ্ণ গরম জলে একটু লেবুর রস, কাঁচা হলুদ একটু থেতলে দিয়ে, তারপর হচ্ছে রসুন 1-2টো কোয়া নেবেন, ওটাকে থেতলে দিবেন, তারপরে আদা এটাকে থেতলে দিবেন, আর হচ্ছে আপেলের খোসা এটাকে কিন্তু ভালো করে, মানে এই কি করবেন যে কাঁচা হলুদ নিলেন, রসুন নিলেন, আদা নিলেন, আপেলের খোসা নিলেন, এটাকে ভালো করে একদম পেস্ট করে নিলেন, পেস্ট করে হচ্ছে 1 গ্লাস জলের মধ্যে একটু লেবুর রস দিয়ে তারপরে হালকা উষ্ণ গরম জলের মধ্যে আপনি কিন্তু দিয়ে দিবেন। টোটালটা এটা কিন্তু আপনি পান করবেন সকাল 10টার সময়। তারপরে চলে আসুন 10:30টায় কি আপনাকে পান করতে হবে। দেখুন, নিম পাতা, নিম পাতা হচ্ছে সকাল, মানে নিম পাতা হচ্ছে 10টা নিতে হবে, কখন, 10:30টা। কিন্তু যদি যাদের, আমি ধীরে ধীরে বুঝিয়েছি, যাদের তেতো খেয়ে যাদের অ্যাসিডিটি হবে বা আরো অসুবিধা হবে তারা কিন্তু তেতো খাবেন না, এবং যাদের তেতো খেয়ে কোনো কিছু অসুবিধা নেই তারা কিন্তু তেতো খাবেন। তো 10:30টা নিল। এবার হচ্ছে তুলসীর পাতা, তুলসী পাতা সবাই নিতে পারে, তুলসী পাতা 10টা নিয়ে নিলেন, আপনার হচ্ছে কিন্তু সকাল 11টার দিকে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। তারপরে নিয়ে আছে যে পালং আর মেথি পাতা, পালং আর হচ্ছে মেথির পাতা। এটা কি করতে হবে, পালং যদি আপনি সকালের দিকে নেবেন, মানে ধরে নিন আপনি 11টার দিকে নেবেন, দুটোকে একসাথে আমি খেতে বলছি না, ঠিক আছে, যদি 11:30টার দিকে পালংয়ের যদি পাতার রস নিবেন, তো ঠিক 4টার দিকে, 4টার দিকে, হ্যাঁ 4টার দিকে আপনি কিন্তু মেথির পাতার রস কিন্তু নিয়ে নেবেন, বা মেথিটাকে আপনি 11:30টা নেবেন, পালংটার মতো
মানে বিকেল 4টায় নেবেন, যেটা খুশি আপনাদের। তারপরে আপনাকে নিতে হবে 5 নম্বরে কি, যে আমলকি, বিট মানে আমলা, আমলকি, বিট, গাজর 1 গ্লাস জুস বানাবেন। এটা নিয়ে নেবেন হচ্ছে 12টা 10-এ। এটা কিন্তু 12টা 10-এ আপনাকে নিয়ে নিতে হবে। নাম্বার 6, স্যালাড পেট ভরে কিন্তু খেতে হবে। কি করতে হবে? স্যালাড কিন্তু পেট ভরে কিন্তু খাবেন। বোঝা গেল? কখন? 1টার দিকে। কখন? 1টার দিকে। মানে একটু টাইমে টাইমে একটু গ্যাপ গ্যাপ আছে, কারণ ওগুলো খাবার খেয়ে তো আপনার পেট ভরছে না। কারণ হচ্ছে কেন ভরবে না? যে আপনি চুন খেলে আপনার পেট একদম ভরবে না। আপনি লেবু রস বা হালকা উষ্ণ গরম জল, কাঁচা হলুদ, রসুন, আদা, এটা তো পেট ভরবে না। নিম পাতা বা তুলসী পাতা, এটা তো পেট ভরবে না। পালং মেথি, এটা তো পেট ভরবে না। আমলকি, বিট, গাজর একটু হয়তো ভরবে। স্যালাড পেট ভরে খাবেন একদম 1টার দিকে। কারণ ক্যান্সার পেশেন্ট বা টিউমার পেশেন্টের এই যে গ্যাপটা, এটা গ্যাপটাকে কিন্তু মেনটেন করতে হবে। এটা হচ্ছে কিন্তু সবচেয়ে কার্যকরী উপায়। এবং ক্যান্সার সেল ধীরে ধীরে ড্যামেজ হবে। ভালো বলবেন, ক্যান্সার সেল ধীরে ধীরে ড্যামেজ হবে, নর্মাল সেলের স্ট্রং হবে। তো স্যালাড পেট ভরে খাবেন, 1টার দিকে খেয়ে নেবেন। টক জাতীয় ফল, টক জাতীয় ফল আপনি এরপর হয়তো আপনি নিয়ে নিতে পারেন, মনে যদি হয়তো 2টো দিকে। কিন্তু টক জাতীয় ফল খেয়ে যদি অ্যাসিডিটি হয় বা আপনার শরীর খারাপ করে, তাহলে কিন্তু একদম নেবেন না। এবং ডালিয়া সন্ধে 6টার দিকে। কখন? সন্ধে 6টার দিকে। ভালো করে বুঝুন, এখানে যতগুলো আমি চার্ট বলছি, যেটা যেটা আপনাদের শুট করবে সেটা সেটা নেবেন, বাকি যেটা শুট করবে না সেটা কিন্তু একদম নেবেন না। সন্ধে 6টার সময় ডালিয়ার মধ্যে, ডালিয়ার মধ্যে সব রকমের সবজি দিয়ে আপনি রান্না করে আপনি কিন্তু খাবারটা খাবেন। এবার আমরা আসি বাত, পিত্ত, কফ। কেউ হচ্ছে বাতের প্রভাবে থাকে, কেউ হচ্ছে পিত্তের প্রভাবে থাকে, কেউ হচ্ছে কফের প্রভাবে থাকে। যেমন আমরা নিই বাতের প্রভাবে যদি কেউ থাকে, তাহলে 80 ধরনের রোগ হয়। পিত্তের প্রভাবে থাকলে 44 ধরনের রোগ হয়। আর কফের প্রভাবে থাকে 24 ধরনের রোগ হয়। তো আমি ছোট্ট একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু লিখেছি, যে সেটা হচ্ছে, দেখুন, যারা বাতের প্রভাবে আছে তাদের তেতো খেলে কিন্তু অসুবিধা হয়। প্রত্যেকজন কিন্তু বাত, পিত্ত, কফ, কেউ না কেউ, কেউ হয়তো বাতের প্রভাবে আছে, কেউ পিত্তের প্রভাবে আছে, কেউ কফের প্রভাবে আছে, বা কেউ আবার বাত পিত্ত আর কফের প্রভাবে আছে। তো আপনারা কিন্তু নিজের নিজের শরীরকে আগে নিজেকে চিনে নেবেন, তারপরে এই ট্রিটমেন্ট গুলোকে শুরু করবেন। যেমন হচ্ছে যারা বাতের প্রভাবে আছে তাদের তেতো খেলে কিন্তু অ্যাসিডিটি হবে, অসুবিধা হবে। চটপটা খাবার, মশলাদার খাবার বেশি খেলে কিন্তু অসুবিধা হবে। তারপরে কাশিলা, কাশিলা মানে হচ্ছে যেমন হচ্ছে আমলকি। কি বললাম? আমলকি। আমলকি কি, যেটা হচ্ছে মুখে কষা কষা ভাব লাগে, সেটা কিন্তু একদম খাওয়া যাবে না। মাথায় মনে রাখবেন, যারা বাতের প্রভাবে আছেন তাদের কিন্তু তেতো চটপটা খাবার এবং হচ্ছে আমলকি, মানে যে যে খাবার খেয়ে আপনার মুখে কষা কষা ভাব লাগবে, এটা কিন্তু একদম খাবেন না। তো এর সাথে কিন্তু মিলিয়ে নেবেন। যারা বাতের প্রভাবে আছেন, এই যে নিম পাতা হচ্ছে তেতো, তেতো খেলে কিন্তু কি হয়, আপনার অ্যাসিডিটি অসুবিধা হবে, একদম খাবেন না। এখান থেকে চার্টে ভালো করে বুঝবেন এবং চেষ্টা করবেন। যারা হচ্ছে পিতের প্রভাবে আছে, পিতের প্রভাবে যারা থাকবে তাদের কিন্তু তেতো খেলে কিন্তু অসুবিধা হবে, টক ফল খেলেও অসুবিধা হবে। আর লবণ জাতীয়, মানে লবণ বলতে তরকারির মধ্যে, আপনার সবজির মধ্যে যে লবণ ব্যবহার হচ্ছে, সেটা তো কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। কিন্তু এই যে কাঁচা লবণ নিয়ে যে খাওয়ার অনেকের জন্য যে স্বভাব রয়েছে, সেটা কিন্তু একদম টোটালি বন্ধ করতে হবে। তাহলে এই সব জিনিস, এই যে টক, তাকে যে পিতের প্রভাবে আছে, এই যে আমি টক জাতীয় ফল খেতে বলেছি, ওই জন্য আমি এখানে মানে রাইট এবং ক্রস আমি দুটোই দিয়ে রেখেছি। যাদের টক ফল জাতীয় টক জাতীয় ফল বা টক জাতীয় খাবার খেয়ে যাদের অসুবিধা হয়, তারা একদম টক জাতীয় খাবেন না, ঠিক আছে? এবং তেতো খাবেন না এবং লবণও খাবেন না। এবং যারা কফের প্রভাবে রয়েছে, ভালো করে বুঝবেন, কফের প্রভাবে রয়েছে, তাহলে কি খাওয়া যাবে না? এক হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি তো এমনিও খাওয়া যাবে না, এক টুকরো হয়তো গুড় খেলে আপনি হচ্ছে আলাদা ব্যাপার, যাই হোক। তারপরে হচ্ছে কি করতে হবে, টক, এই টকটা কিন্তু খাওয়া যাবে না, এই লবণ কিন্তু খাওয়া যাবে না। তাহলে বোঝা গেল এই কথাটা। তো যারা কফের প্রভাবে আছে আপনারা কিন্তু তেতো খেতে পারবেন, ভালো করে বুঝবেন। এই যে নিম পাতা, এটা কিন্তু আপনি খেতে পারবেন, কিন্তু এই টক জাতীয় কিন্তু একদম খেতে পারবেন না। যারা পিতের প্রভাবে আছেন, ভালো করে বুঝবেন, তারা কিন্তু এই টকও খেতে পারবেন না, এই সরি তেতও খেতে পারবেন না, আর কিন্তু টকও খেতে পারবেন না। ভালো করে ব্যাপারটা বোঝা গেল? তারা তেতো খেতে পারবেন, টক। যারা বাতের প্রভাবে আছেন তাদের কিন্তু কি চলবে না, তাদের কিন্তু এই তেতোটা চলবে না। তো আশা করি আমি যে বিষয়টা বললাম সেটা কিন্তু আপনাদের বোঝা গেছে। দ্বিতীয়ত কি আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, ভালো করে বুঝবেন। যে কোনো প্যাকেজিং ফুড ব্যাগেরা আমাদের কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে, একদম ভুলে। আপনি ভাবছেন ইস অনেকদিন হয়ে গেছে, আমি আর একটু খেয়ে নিই,
তাহলে একটু ভালো হবে না। অ্যাকচুয়ালি ওই প্যাকেজিং মিল্ক, প্যাকেজিং ফুড খেয়ে খেয়ে কিন্তু ক্যান্সারটা আরো বেশি কিন্তু বাড়ছে। আমাদের বাড়ি থেকে এই 6টা জিনিসকে কিন্তু একদম সরিয়ে দিতে হবে। এক হচ্ছে চিনি, এই সাদা সাদা যে চিনি, চিনি একদম মানে যে চিনি তৈরি করে যে ফ্যাক্টরি, ওর কর্মচারী বা মালিক এক ফোঁটাও তারা চিনি দানা খায় না, কারণ তার মধ্যে এতটা কেমিক্যাল থাকে। ওই কেমিক্যাল খেয়ে 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 মানুষ একদম সত্যানাশ করে নিয়েছে নিজের। এই চিনিকে বাদ দিতে হবে। এই চিনির বদলে যদি ক্যান্সার পেশেন্ট যারা রয়েছে বা স্বাভাবিক যারা আছে তারা কিন্তু গুড় খেতে পারে। যারা ক্যান্সার পেশেন্ট খুব বেশি গুড় খাবে না, হয়তো এক টুকরো গুড় হয়তো চায়ের মতো করে নিলেন, মানে চা। এবার আমি বলবো যে যাদের চায়ের খাওয়ার অনেক পান করার অনেক শখ রয়েছে, চায়ের পাতি দিবেন না, তার মধ্যে কিন্তু এলাচ, লবঙ্গ, দারচিনি, গুড় দিয়ে দিলেন, তুলসী পাতা দিয়ে দিলেন, তারপরে গাঁদা ফুলকে শুকিয়ে নিয়ে সেটাকে দিয়ে দিলেন, এটাকে চা হিসাবে কিন্তু তৈরি করে কিন্তু খাবেন, কিন্তু চিনিকে সরাবেন। এবার বলছে সাদা লবণ। এই সাদা লবণ কিন্তু ক্যান্সার পেশেন্টের জন্য একদম চলবে না, এবং স্বাভাবিক মানুষের জন্য কিন্তু সাদা লবণ কিন্তু আইডি লবণটা ব্যবহার করা উচিত নয়। একটা হচ্ছে ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। যে সবজি বয়েল করবেন, মানে আপনারা সবজি সবজি খেতে পারেন, কিন্তু সবজিকে কিভাবে খেতে হবে আমি এটা জিনিসটা বলি। ধরে নিন এই আপনি জল নিয়েছেন, এটা হচ্ছে বালতি। এই বালতির মধ্যে আপনি হচ্ছে ভেজিটেবল বা হচ্ছে ফ্রুট, ভেজিটেবল আর ফ্রুট কি করবেন, যে সেন্দা নামক, যে 1 কিলো 2 কিলো, তাহলে এতটা আপনি জল নিলেন, নিয়ে যে 1 চামচ বা 2 চামচ এটা কিন্তু কি করবেন, যে সেন্ধা নামক, যেটা হচ্ছে পিঙ্ক সল্ট, কি করবেন, পিঙ্ক সল্ট, পিঙ্ক সল্ট মানে জলের মধ্যে পিঙ্ক সল্ট মিশিয়ে দিয়ে তারপর ফল এবং সবজিটা ডুবিয়ে দিয়ে মিনিমাম 15 মিনিট, কত মিনিট, মিনিমাম 15 মিনিট রেখে দিবেন। দেখবেন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে উঠিয়ে নিয়ে তারপরে এই সবজি রূপে হোক বা এই যে ডালিয়াটা যখন আপনারা রান্না করবেন সব সবজি দিয়ে, তখন কিন্তু আপনি ব্ল্যাক সল্ট দিবেন, ব্ল্যাক সল্ট দিবেন, আর বা পিঙ্ক সল্ট দিবেন, পরিমাণটা একটু অল্প, বেশি না, একদমই না, কিন্তু আয়োডিন লবণ কিন্তু একদম চলবে না। তাই এভাবে করলে কি হবে, ওর যে কেমিক্যাল যে ফলের মধ্যে বা সবজির মধ্যে ছিল সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে সাদা লবণটাকে একদম অ্যাভয়েড করুন, আর এই প্রসেসে কিন্তু ব্যবহার করুন বাড়িতে। দ্বিতীয়ত হচ্ছে প্রেসার কুকার। প্রেসার কুকারে কিন্তু একদম ডালিয়াটা, এই যে ডালিয়া আপনার যে রান্না করবেন, একটু শর্টকাটে রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি করে একদম খিচুড়ি মতো হয়ে যাবে, একদম কিন্তু করবেন না। প্রেসার কুকারকে একদম অ্যাভয়েড করুন, বাড়ি থেকে একদম সরিয়ে ফেলুন। তারপর রিফাইন অয়েল মানে রিফাইন অয়েল তো ব্যবহার করাই যাবে না, এবং ক্যান্সার পেশেন্টের জন্য আপনার হচ্ছে সরষের তেলও ব্যবহার করা যায়, একটু হলেও নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এই ডালিয়ার মধ্যে যখন সবজি টোটাল রান্না করবেন, তার মধ্যে কিন্তু অল্প আপনি কি দিবেন, কোকোনাট অয়েল দিয়ে রান্না করতে পারেন। রিফাইন্ড অয়েল একদম টোটাল বন্ধ। এবং বাড়ি থেকে ময়দা এই জিনিসগুলো কিন্তু একদম সরিয়ে দেন। ময়দার জন্য কিন্তু অনেক ডিজিজ কিন্তু হচ্ছে, এবং প্লাস্টিক জাতীয় যে কোনো জিনিস, খাবার বলুন, জল বলুন, ক্যান্সার পেশেন্টদের এবং স্বাভাবিক ছোট ছেলে মেয়েদের সবার জন্য কিন্তু এই প্লাস্টিক বগেরা সবকিছু টোটাল কিন্তু বন্ধ করুন, তাহলে কিন্তু ভালো থাকবে। বোঝা গেল?